আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই সুস্থ রয়েছ। মনোবিজ্ঞানের পরিসংখ্যান 2 ক্লাসে সবাইকে স্বাগতম। আমি তোমাদের সঙ্গে আছি খায়রুন নাহার পুতুল, প্রভাষক, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মোহাম্মদপুর, ঢাকা। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের মনোবিজ্ঞানের পরিসংখ্যান 2 বিষয়টি নিয়ে আলোচনা করব। বিষয়ের কোড নাম্বার হচ্ছে 233405। বিষয়ের শিরোনাম হচ্ছে অপরামাত্রিক অভিক্ষা কায় বর্গ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো প্রথমেই আমরা জেনে নিই কায় বর্গ যাচাই বা কায় স্কয়ার টেস্ট বলতে কি বুঝি। দেখো, আমাদের দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় কার্যকলাপের প্রতিটি কর্মকাণ্ডে প্রত্যাশিত আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু কার্যকলাপের সমাপনীতে প্রত্যাশিত মান পাওয়া যায় না। সমাপনীতে যে মান পাওয়া যায় তা প্রত্যাশিত মান থেকে বেশি হবে, না হয় কম হবে। অর্থাৎ প্রত্যাশিত মান ও পরীক্ষিত মানের মধ্যে কম বেশি পার্থক্য থাকে। প্রত্যাশিত মান ও পরীক্ষিত মানের এই পার্থক্যের ধারণার উপর ভিত্তি করে 1900 সালে ব্রিটিশ পরিসংখ্যানবিদ কার্ল পিয়ারসন কায় বর্গ পরীক্ষার উদ্ভাবন করেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ক বিভাগের জন্য যে প্রশ্নটি আসতে পারে সেটি হচ্ছে যে কায় বর্গ এই পরীক্ষার উদ্ভাবক কে বা কে এটি প্রবর্তন করেন। তাহলে আমরা বলতে পারি যে কায় বর্গ কার্ল পিয়ারসন, ব্রিটিশ পরিসংখ্যানবিদ কার্ল পিয়ারসন পরীক্ষাটির উদ্ভাবন করেন। এবং কত সালে? 1900 সালে। আর কায় বর্গ যাচাই কি? কায় বর্গ যাচাই হচ্ছে প্রত্যাশিত মানের সাথে পর্যবেক্ষিত মানের যে তুলনা। যেমন ধরো, আমি যদি চিন্তা করি বা আমি আশা করতে পারি যে অনার্স তৃতীয় বর্ষে আমার মনোবিজ্ঞানের পরিসংখ্যান 2তে সকল ছাত্রছাত্রীর মধ্যে প্রায় 50 জন বা অর্ধেক এ প্লাস পাবে, পরিসংখ্যানে তারা এ প্লাস পাবে। কিন্তু দেখা যাবে এই যে আমার প্রত্যাশিত মানটি সেটি পর্যবেক্ষিত মানের সাথে নাও মিলতে পারে। অর্থাৎ পরীক্ষার ফলাফলের পরে দেখা যাবে যে তোমাদের ভেতর থেকে হয়তোবা 50-এর বেশি, অর্থাৎ অর্ধেকের বেশি এ প্লাস পেতে পারো, সবাই এ প্লাস পেতে পারো। আবার দেখা যাবে যে অর্ধেকের কম বা একদম কেউ এ প্লাস নাও পেতে পারো। তাহলে এক্ষেত্রে কি, দেখো তো, আমার যে প্রত্যাশিত মান তার সাথে পর্যবেক্ষিত যে মান, মানে কম বেশি হবে, অর্থাৎ এটি মিলবে না। এই যে ধারণা, এই ধারণা থেকেই ব্রিটিশ পরিসংখ্যানবিদ কার্ল পিয়ারসন 1900 সালে এই কায় বর্গ যাচাই পদ্ধতিটি আবিষ্কার করেন। দেখো, নমুনার পর্যবেক্ষিত মান এবং প্রত্যাশিত মানের মধ্যে পার্থক্য নির্ণয় করে তার বর্গফলকে প্রত্যাশিত মান দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই কায় বর্গ বলে। তাহলে কায় বর্গ কাকে বলে? কায় বর্গ হচ্ছে নমুনার পর্যবেক্ষিত মান এবং প্রত্যাশিত মানের পার্থক্য নির্ণয় করে, তার মানে আমি যেটি প্রত্যাশা করব এবং যে মানটি আমি পাবো, পর্যবেক্ষিত মান যেটি পাবো, তার ভেতরে তুলনা করে তার বর্গফলকে, যেই ফলটা পাবো তার সেই ফলটাকে যদি আমি প্রত্যাশিত মান দ্বারা ভাগ করি, তাহলে যে মানটি পাবো সেটি হচ্ছে কায় বর্গ। অথবা যে কোনো বিন্যাসের মিলকরণের সঠিকতা যাচাইয়ের জন্য যে যাচাই নমুনাজ ব্যবহার করা হয় তাকে কায় বর্গ বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি কায় বর্গ কাকে বলে, কায় বর্গ কে প্রবর্তন করেছেন এবং এই কায় বর্গ কত সালে প্রবর্তিত হয়েছিল এবং এই কায় বর্গ দ্বারা আমরা কি কাজ করতে পারি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে হচ্ছে সূত্র এবং সূত্রের ব্যাখ্যা। অর্থাৎ এই কায় বর্গ যখন অঙ্কটি করতে যাব তখন সেক্ষেত্রে কি সূত্র প্রয়োগ করতে হবে এবং সেই সূত্রের ব্যাখ্যাটি কি। দেখো,
কায় বর্গের সূত্রের ব্যাখ্যাটি মানে সূত্রটি আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কায় বর্গ, এখানে কায় স্কোয়ার সমান সমান এটা হচ্ছে সামেশন। তোমরা এই চিহ্নটি আগেই চিনো, সামেশন ও মাইনাস ই ব্র্যাকেট স্কোয়ার ডিভাইডেড ই। ঠিক আছে, এখানে এন এন হচ্ছে এন দেখিয়েছে, আর এখানে হচ্ছে দেখো প্রত্যেকটি মানের ক্ষেত্রে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কি হবে। এখানে হচ্ছে কায় স্কোয়ার দ্বারা এটাকে কি বোঝাচ্ছে, কায় স্কোয়ার হচ্ছে কায় বর্গ, সামেশন হচ্ছে যোগফল। ওটা কি, এখানে ও দিয়ে কি বোঝাচ্ছে, এখানে ও হচ্ছে পর্যবেক্ষিত গণসংখ্যা। ঠিক আছে, তাহলে ওটা কি, এখানে ও হচ্ছে পর্যবেক্ষিত গণসংখ্যা। আর ইটা কি, ই হচ্ছে দেখো তাত্ত্বিক বা প্রত্যাশিত গণসংখ্যা। আর আর এবং সি, আর হচ্ছে আনুভূমিক সারি বা রো সংখ্যা। আনুভূমিক সারি বা রো হচ্ছে কি দেখো কলাম, আর সি হচ্ছে কলাম বা লম্ব সারি। এখানে হচ্ছে আর আনুভূমিক মানে এই যে এইভাবে যে মানটি থাকবে সেটি হচ্ছে সারি, আর যখন আমরা কলাম বলবো অর্থাৎ লম্ব সারি বলবো, বা আনুভূমিকটা হচ্ছে রো হচ্ছে এটি, এবং কলাম বা লম্ব সারি হচ্ছে যখন লম্বালম্বী যে মানটি পাবো সেটি হচ্ছে লম্ব সারি বা কলাম। অর্থাৎ একটা ছকের আনুভূমিক বা রো হচ্ছে এই যে আনুভূমিক হারে যে মানটি থাকে সেটি, আর কলাম হচ্ছে যখন লম্ব সারি যে মানটি থাকে সেটি হচ্ছে কলাম। তাহলে এখানে আমরা এই যে সূত্রটি, কি সূত্র পেয়েছি দেখো, কাই স্কোয়ার সমান সমান সামেশন ও মাইনাস ই স্কোয়ার ডিভাইডেড ই। তাহলে ওটা কি, ওটা হচ্ছে পর্যবেক্ষিত সংখ্যা, ই হচ্ছে তাত্ত্বিক বা প্রত্যাশিত সংখ্যা, আর ই হচ্ছে তাত্ত্বিক বা প্রত্যাশিত সংখ্যা। এখানে স্বাধীনতার মাত্রা ডিএফ সম্পর্কে তোমরা আগেই জেনেছ, ফ্রিডম অফ ডিগ্রি। এখানে ডিএফ নির্ণয়ের সূত্র হচ্ছে ডিএফ সমান সমান আর মাইনাস ওয়ান সি মাইনাস ওয়ান, অর্থাৎ রো মাইনাস ওয়ান কলাম মাইনাস ওয়ান, অর্থাৎ রোতে কতগুলি রো আছে এবং কতগুলি কলাম আছে সেটি দিয়ে ডিএফটা নির্ণয় করতে হবে। তাহলে স্বাধীনতার মাত্রা নির্ণয় করতে কিভাবে হবে, ডিএফ সমান সমান আর মাইনাস ওয়ান ইন্টু সি মাইনাস ওয়ান, এটি আমাদের মুখস্থ রাখতে হবে। এবং কায় বর্গের যতগুলি নিয়মেই আসুক সেক্ষেত্রে আমাদের ডিএফ এই একইভাবে নির্ণয় করতে হবে, ডিএফ সমান সমান আর মাইনাস ওয়ান ইন্টু সি মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি এই সূত্র এবং সূত্রের ব্যাখ্যা তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো এখন আমরা কায় বর্গ বা এই যে কায় বর্গ টেস্ট বা কায় বর্গ যাচাই, এই যাচাইয়ের অনুমান সমূহ আমরা জেনে নিব। কি কি অনুমান রয়েছে দেখো, এক নম্বরে যে অনুমানটি রয়েছে সেটি হচ্ছে নমুনায় অন্তর্ভুক্ত পর্যবেক্ষণ সমূহ পরস্পর স্বাধীন হবে। অর্থাৎ নমুনায় যেই পর্যবেক্ষণ সমূহ অন্তর্ভুক্ত হবে সেগুলি পরস্পর স্বাধীন। আচ্ছা, দুই নাম্বার কি দেখো, নমুনায় অন্তর্ভুক্ত পর্যবেক্ষণ সমূহ সমগ্রক থেকে দৈব চয়ন পদ্ধতিতে নির্বাচন করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো যে নমুনায় অন্তর্ভুক্ত পর্যবেক্ষণ সমূহ সমগ্রক থেকে দৈব চয়ন পদ্ধতিতে নির্বাচন করতে হবে। তাহলে এক্ষেত্রে প্রথমেই আমাদের জানতে হবে সমগ্রক কি, নমুনা কি। সমগ্রক হচ্ছে একটি বিশাল জনগোষ্ঠী, আর নমুনা হচ্ছে সেই জনগোষ্ঠী থেকে কিছু সংখ্যক আমরা যখন জনসংখ্যা আলাদা করে নিব সেটি হচ্ছে নমুনা। তাহলে এই সমগ্রক থেকে আমরা যখন নমুনা নির্বাচন করব তখন এই যে নির্বাচন পদ্ধতিটি সেটি কি হতে হবে, দৈব চয়ন পদ্ধতিতে হতে হবে। অর্থাৎ একটি বিশাল জনগোষ্ঠী থেকে যখন প্রতিনিধিত্বমূলক কিছু সংখ্যক আমরা জনসমষ্টি নির্ধারণ করব, সেই জনসমষ্টি আমরা স্বাধীনভাবে বা দৈব চয়ন পদ্ধতিতে আমরা নির্বাচন করে থাকব। আচ্ছা, তাহলে 3 নম্বর পয়েন্টে যাই। 3 নম্বর পয়েন্টে দেখো যে নমুনায় পর্যবেক্ষণের মোট সংখ্যা কমপক্ষে 50টি থাকতে হবে। অর্থাৎ নমুনায় পর্যবেক্ষণের মোট যে সংখ্যাটি সেটি কয়টি, 50টি থাকতে হবে কমপক্ষে, মানে অর্থাৎ 50-এর নিচে এই পর্যবেক্ষণের মোট সংখ্যা হবে না। পর্যবেক্ষণের মোট সংখ্যা n দ্বারা নির্ধারণ করতে হবে। আচ্ছা, তাহলে 4 নম্বর প্রশ্নে আমরা যাই। 4 নম্বর প্রশ্নে দেখো, কোনো
প্রকোষ্ঠে পর্যবেক্ষণের সংখ্যা 5টি না থাকলে কায় বর্গ নির্ণয় যথাযথ হবে না। অর্থাৎ এখানে রো বা কলামের ক্ষেত্রে, এই ছকের ক্ষেত্রে, প্রতিটি ছকের ক্ষেত্রে অন্তত পক্ষে 5টি কি থাকতে হবে, পর্যবেক্ষণ সংখ্যা থাকতে হবে। অর্থাৎ 5-এর নিচে যদি কোনো পর্যবেক্ষণ সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে কায় বর্গ নির্ণয় করা যাবে না। আচ্ছা, এর পরের পয়েন্টে যাই আমরা। নির্দিষ্ট স্বাধীনতার মাত্রায় এবং নির্দিষ্ট অর্থবহতার মাত্রায় কায় সারণী থেকে কায় বর্গের তাত্ত্বিক মান নির্ণয় করা হয়। কায় বর্গের তাত্ত্বিক মান যদি পরীক্ষণ মান থেকে প্রাপ্ত বা নিরূপিত মান থেকে কম হয় তবে নাস্তি প্রকল্প বর্জন করতে হবে। তার মানে কি, দেখো, আমরা যেই মানটি পাবো সেই মানটি যদি টেবিল মানের চেয়ে বড় হয় তাহলে H0 বর্জন করা হবে, অর্থাৎ নাস্তি প্রকল্পটি বর্জন হবে আর বিকল্প প্রকল্পটি গ্রহণীয় হবে বা অ্যাকসেপ্টেড হবে। তাহলে এই হচ্ছে কায় বর্গ যাচাইয়ের অনুমান সমূহ। আশা করি তোমরা এই অনুমান সমূহ ঠিকভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে চলো এখন আমরা একটি কায় বর্গীয় মাধ্যমে একটি অঙ্ক করে নিই। আচ্ছা, দেখো তো, প্রথমেই যদি অঙ্কটি এরকম দেয়া থাকে যে একটি সমস্যা দেয়া থাকলো যে নিচে প্রদত্ত তথ্য থেকে শিক্ষা এবং দক্ষতার মধ্যে সম্পর্কের যথার্থতা যাচাই করো দিয়ে লোক সংখ্যা, দক্ষ, অদক্ষ এবং শিক্ষিত, নিরক্ষর দেয়া থাকলো। এক্ষেত্রে শিক্ষিতর ক্ষেত্রে, দক্ষের ক্ষেত্রে 40, অদক্ষের ক্ষেত্রে 28, নিরক্ষরের ক্ষেত্রে 50 এবং অদক্ষের ক্ষেত্রে 18 রয়েছে। এই অঙ্কটি দেয়া থাকলো এবং এক্ষেত্রে আমরা কিভাবে ধরে নিব যে এটি কায় বর্গ যাচাই করব। তার মানে এই তোমাদের অনার্স 3য় বর্ষের ক্ষেত্রে পরিসংখ্যানের ক্ষেত্রে একটি ব্যাপার যে আমি কোন নিয়মটি করব সেটি আমাকে প্রশ্ন দেখে, অর্থাৎ উপাত্তের নমুনা বা উপাত্তের ধরন দেখে আমাকে নির্ধারণ করতে হবে। কোথাও তোমাদের হয়তো বা এরকম প্রশ্নে দেওয়াও থাকতে পারে যে নিম্নের উপাত্ত থেকে কায় বর্গ নির্ণয় করো, এরকমও থাকতে পারে। আবার এই যে এখানে দেখো প্রশ্নের ক্ষেত্রে দেয়া নেই যে নিচে প্রদত্ত তথ্য থেকে শিক্ষা এবং দক্ষতার মধ্যে সম্পর্কের যথার্থতা যাচাই করো। তাহলে এটা যে কায় বর্গ আমরা কিভাবে বুঝবো? আমরা বুঝবো কারণ এখানে রো এবং কলাম দুইটি রয়েছে, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারবো কিভাবে যে লোক সংখ্যা থাকবে, এখানে দুইটি দল থাকবে, যেমন শিক্ষিত এবং নিরক্ষর থাকবে এবং দক্ষ এবং অদক্ষ থাকবে এবং এটি ছক আকারে থাকবে। এবং কখনো তোমরা দেখতে পারবে এই ছকের হয়তো এখানে টোটাল দেয়া আছে কিন্তু এখানে 40 দেয়া নেই বা এখানে 28 দেয়া নেই, তখন এটা প্লাস মাইনাস করে তোমাকে টোটালটা বের করে নিতে হবে। আমি এটি পরবর্তী সময় তোমাদেরকে দেখিয়ে দিব। অর্থাৎ এক্ষেত্রে তোমার দেখা যাবে যে এরকম ছকও থাকতে পারে, আবার ছকের কিছু সংখ্যা মিসিং থাকতে পারে, তখন যেই সংখ্যাটি থাকবে না সেটি কিভাবে বের করতে হবে সেটিও আমি পরবর্তী সময় তোমাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা, এরকম থাকলে প্রথমে আমরা কি করব, তোমরা জানো যে এই 3য় বর্ষের অঙ্কের ক্ষেত্রে প্রতিটি অঙ্ক, পরামাত্রিক এবং অপরামাত্রিকের প্রতিটি অঙ্কের ক্ষেত্রে আমাদের কতগুলি ধাপ, অর্থাৎ 6টি ধাপ আমরা কি করি, 6টি ধাপ করে তারপরে আমরা অঙ্কটি শেষ করি। তাহলে ধাপ অনুসারে প্রথম ধাপ যেটি যাবে সেটি হচ্ছে ধাপ 1, প্রকল্প নির্ধারণ বা ডিটারমাইনিং হাইপোথিসিস। দেখো এখানে প্রকল্প নির্ধারণ বা ডিটারমাইনিং হাইপোথিসিসের ক্ষেত্রে প্রথমেই নাস্তি প্রকল্প H0, এখানে O = E দেয়া আছে কেন, দেখো প্রত্যাশিত মানের সাথে পর্যবেক্ষিত মানের কোনো পার্থক্য আছে কিনা। নাস্তি প্রকল্পের ক্ষেত্রে কি, দেখো শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক নেই, অর্থাৎ নাস্তি প্রকল্পের ক্ষেত্রে এই দুটি দলই সমান, অর্থাৎ এর দুটির ভেতরে কোনো পার্থক্য নেই, ঠিক আছে, এজন্য এটি শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক নেই। আর বিকল্প প্রকল্প বা H1, এখানে দেখো O ≠ E, অর্থাৎ শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক আছে। বিকল্প প্রকল্পের ক্ষেত্রে কি, শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তুমি O = E না দিয়ে তোমরা এক্ষেত্রে μ1 = μ2 দিতে পারো, তবে এখানে দলের সংখ্যা যখন বেড়ে যাবে তখন μ1 = μ2 = μ3, 3টা থাকলে 3টা, 4টা থাকলে 4টা, তোমরা এইভাবেও দিতে পারো।
তাহলে প্রকল্প নির্ধারণ কি আমরা জেনে গেলাম। আচ্ছা, এখন দ্বিতীয় ধাপে আসো, পরিসংখ্যানিক যাচাই বা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। এটি কি দেখো, যেহেতু উপাত্ত নামসূচক স্কেলে পরিমাপিত এবং দলগুলো শ্রেণীসূচক স্কেলের ভিত্তিতে নেওয়া হয়েছে, তাই এক্ষেত্রে উপাত্ত বিশ্লেষণে কাই যাচাই ব্যবহার করা হলো। তাহলে কি দেখো, যেহেতু উপাত্ত নামসূচক স্কেলে পরিমাপিত এবং দলগুলো শ্রেণীসূচক স্কেলের ভিত্তিতে নেওয়া হয়েছে, তাই এক্ষেত্রে উপাত্ত বিশ্লেষণে কাই যাচাই ব্যবহার করা হলো। 3 নম্বর ধাপে আমরা যাই। দেখো, যথার্থতার মাত্রা বা সিগনিফিকেন্স লেভেল। এক্ষেত্রে যথার্থতার মাত্রা কি? দেখো, যথার্থতার মাত্রা আলফা 5% ধরে। এখানে যেহেতু আমার প্রশ্নে মানে আলফার মান দেয়া নেই, অতএব আমরা এক্ষেত্রে ধরে নিতে পারবো আলফার মান 5%ও ধরতে পারবো অথবা 1%ও ধরতে পারবো। মানে 100 ভাগের 5 ভাগ আর 1 ভাগের, এখানে হচ্ছে 100 ভাগের 1 ভাগ। তাহলে এখানে যদি 5% ধরি, তাহলে আমরা এটা যদি মানে শতকরা হিসেবে যাই, তাহলে হচ্ছে 0.05 হবে। আর যদি আলফা 1% ধরি, তাহলে 0.01 হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কি মনে আছে যে আলফা দিয়ে আমরা এটা কি বুঝি? আলফা দিয়ে বুঝি অর্থাৎ আমি যে অঙ্কটি করলাম তার ভেতরে কি 100 ভাগের ভেতরে 5 ভাগ ভুল এবং বাকি 95 ভাগ নির্ভুল হয়েছে, এই অনুসারে আমরা অঙ্কটি করছি। আবার যদি 1% ধরি, তাহলে কি হবে? তাহলে হবে যে 100%-এর ভেতরে 1 ভাগ ভুল এবং 99% সঠিক হয়েছে। তবে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে কাজটি করবে, যদি প্রশ্নে আলফার মান দেয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা আলফা সমান সমান 5% ধরে অর্থাৎ 0.05 ধরে অঙ্কটি করার চেষ্টা করবে। আচ্ছা, এবার আসো স্বাধীনতার মাত্রা বা ডিএফ নির্ণয়। এই স্বাধীনতার মাত্রা বা ডিএফ নির্ণয়টা আমরা কিভাবে করব? এখানে আমি আগেই সূত্রটা বলে দিয়েছিলাম। সূত্রের ক্ষেত্রে r-1 c-1, r-1 ইন্টু c-1, r-1, r হচ্ছে রো, রো -1 আর ইন্টু সি, সি হচ্ছে কলাম, c-1। তাহলে রো কয়টা এখানে দেখো, কলাম কয়টা? রো হচ্ছে কত? এই যে 1টা 2টা, তাহলে রো কত? 2। কলাম কয়টা? 1 2, তার মানে কলামও 2। তবে কোনো কোনো ক্ষেত্রে এখানে ডিএফ পরিবর্তিত হবে কিভাবে বলো তো? যে এখানে যদি দক্ষ অদক্ষ আবার এখানে আরেকটা ঘর থাকতো, তাহলে এক্ষেত্রে আরেকটা ঘর থাকলে কি হতো দেখো তো? যদি এই পাশে আরেকটা ঘর থাকতো, তাহলে হতো রো কয়টা হতো? রো হতো 3টা, 1 2 3। তখন আমরা কি করতাম? এখানে r-1 এখন দিয়েছি 2-1, তখন আমরা কি দিতাম? 3-1। আবার যদি এরকম হয় যে এই রোটা 4টা ঘরে আছে, অর্থাৎ এই ছকটা 4টা ভাগে বিভক্ত, দক্ষ অদক্ষ আরও 2টি নাম দিয়ে যদি আরও 2টি ঘর থাকতো, তাহলে আমরা এক্ষেত্রে কি করতাম? দেখো, এক্ষেত্রে আমরা যে কাজটি করতাম সেটা হচ্ছে r-1, তার মানে এক্ষেত্রে 4-1 আমরা দিতাম। কলামের ক্ষেত্রেও সেম এক, এখানে দেখো সেম একই জিনিস, কলাম 2টি রয়েছে, এই জন্য আমরা c-1 অর্থাৎ 2-1 দিয়েছি। কলামের ক্ষেত্রে যদি এরকম আরেকটি কলাম বেশি থাকতো, শিক্ষিত নিরক্ষর অথবা আরেকটি ঘর থেকে যদি এরকম থাকতো, তাহলে কি হতো? 3-1, তাহলে কলাম 3টা হতো, তাহলে এখানে 3-1 হতো। আবার যদি আরেকটি ঘর থাকতো, তাহলে কলামের ক্ষেত্রে কয়টি? 4টি ঘর হতো, তাহলে এখানে কি লিখতাম? কলাম c-1 হচ্ছে 4-1। বুঝতে পেরেছো? তাহলে এভাবে আমাদের ডিএফ নির্ণয় করতে হবে। তাহলে ডিএফ নির্ণয়ের সূত্রটি আমরা মুখস্থ করে ফেলি, r-1 ইন্টু c-1। এই ক্ষেত্রে রো যতগুলি হবে তার থেকে -1 করতে হবে, কলাম যতগুলি হবে তার থেকে -1 করতে হবে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা ডিএফ এখানে কত পেয়েছি? ডিএফ পেয়েছি, যেহেতু রো 2টা 2-1, কলাম 2টা 2-1, এখানে 2-1, তাহলে কি হলো? 1 ইন্টু 1 সমান সমান 1, তাহলে ডিএফ হচ্ছে 1। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা চলে যাব 4 নম্বর ধাপে, সংশয় মান বা ক্রিটিক্যাল ভ্যালু। ডিএফ
1 এবং 5% যথার্থতার মাত্রায় দ্বিপ্রান্তিক যাচাইয়ের ক্ষেত্রে কায় যাচাইয়ের মান হচ্ছে, এখানে টেবিল মান আমি পরে দেখিয়ে দিব, 3.841। আবার ডিএফ যদি 1 ধরি তাহলে 1%, কারণ যেহেতু এখানে দেয়া নেই আমি আমার ইচ্ছা অনুসারে ধরতে পারবো। আর যদি 1% ধরি তাহলে এক্ষেত্রে দেখো কি হবে, এক্ষেত্রে সংশয় মান বা টেবিল মান যেটা আমরা পাবো এটা হচ্ছে 6.635। ঠিক আছে, আচ্ছা। এর পরবর্তী ধাপে যাই, ধাপটা হচ্ছে তথ্য জমান নির্ধারণ, ডিটারমাইনিং টেবিল ভ্যালু। এক্ষেত্রে আমরা এই সূত্রটি প্রয়োগ করে অঙ্কটি এখন করব। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটি খুবই সহজ, কিন্তু তোমরা যদি সহজভাবে সেটি বুঝতে পারো তাহলে এটি খুব সহজেই বুঝে যাবে এবং সেটা মনোযোগ সহকারে তোমাদেরকে এই অঙ্কটি করার ক্ষেত্রে পুরোপুরি মনোযোগ দিতে হবে। মনোযোগ দিলেই কেবলমাত্র তোমরা এই অঙ্কটি সহজেই পারবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে চলো এখন আমরা অঙ্কটি করে নিই। নিচের সারণীতে পর্যবেক্ষিত মান, জিরোর মান দেখানো হলো, মানে ও এর মান দেখানো হলো। নিচের সারণীতে পর্যবেক্ষিত ও এর মান দেখানো হলো। দেখো এইটুকু পর্যন্ত কিন্তু আমাদের প্রশ্নে ছিল দক্ষ, অদক্ষ, শিক্ষিত, নিরক্ষর। ঠিক আছে, এখন আমাদের এই কায় বর্গের ক্ষেত্রে রোয়ের টোটাল, কলামের টোটাল করতে হবে। এটি আমার সূত্রের প্রয়োজনে এই জিনিসটি করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো আমরা যদি মোট সংখ্যা দুটারই বের করে নিই, অর্থাৎ দক্ষ এবং অদক্ষ, শিক্ষিত এবং নিরক্ষরের ক্ষেত্রে দুটিরই আমরা মোট সংখ্যা বের করব। মোট সংখ্যা বের করলে কি, এখানে দেখো আমরা প্রথমেই যাই হচ্ছে রোয়ের ক্ষেত্রে, এরপরে যাব কলামের ক্ষেত্রে। তাহলে রোয়ের ক্ষেত্রে 40 এবং 28 যোগ করলে কত হবে, 68। 40 28 যোগ করে হচ্ছে 68। এই 68টা কি হচ্ছে, R1, কারণ রো টোটাল। ঠিক আছে, আচ্ছা। তারপরে আবার দ্বিতীয়তে যাই, নিরক্ষরে যাই, এটি হচ্ছে শিক্ষিতর ক্ষেত্রে হচ্ছে R1 68। এখন নিরক্ষরের ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে 50 প্লাস 18 অর্থাৎ 50 যোগ 18, তাহলে টোটাল কত হবে, R1 হবে হচ্ছে 68। এখানেও 68 হয়েছে R1। তাহলে দেখো এই যে দুইটি রোতেই আমরা টোটাল পেয়েছি 68 60। ঠিক আছে, আচ্ছা। এখন কলামের ক্ষেত্রে যাব, কলাম দক্ষ, অদক্ষ। কলামের ক্ষেত্রে দেখো 40 প্লাস 50 সমান সমান 90, 40 যোগ 50 সমান সমান কত হলো, 90। তার মানে 90টা কি, C1, অর্থাৎ প্রথম ছকের কলাম 1, এজন্য 90। আবার দেখো আমরা এই পাশে যোগ করব, কলামে যোগ করব, যখন 28 এবং 18 যোগ করলে 46। এখানে যদি আমি বলি 28 এবং 18 যদি যোগ করি, অ্যাড করলে কত হবে, 46। তার মানে এখানে C2 হচ্ছে 46, অর্থাৎ কলাম হচ্ছে 46। ঠিক আছে, তোমরা কি এটুকু বুঝতে পেরেছো? এটুকু হচ্ছে, এটা হচ্ছে রো টোটাল, আবার নিচের ছকেও রো টোটাল, অর্থাৎ শিক্ষিতের টোটাল হচ্ছে এটা, নিরক্ষরের টোটাল হচ্ছে এটা, আবার দক্ষের টোটাল হচ্ছে এটা, মানে কলামের টোটাল এটা, এবং এটা কলাম 1, এটা কলাম 2 এর টোটাল। এবং এই সবগুলি টোটাল মিলে হবে 136 হচ্ছে এন। এন সংখ্যা হচ্ছে 136। এন হচ্ছে এই যে পুরা সংখ্যাগুলি রয়েছে এখানে সমস্ত নমুনার টোটাল যোগফল হচ্ছে এন 136। এক্ষেত্রে মজার একটি ব্যাপার আছে। মজার ব্যাপারটি কি দেখো, আমি যদি রো টোটাল করি তাহলেও 136 হবে, কলাম টোটাল করলেও 136 হবে। তাহলে দেখো এক্ষেত্রে যদি কোনো কারণে প্রশ্নে এখানে 28 দেয়া নেই, আমরা কি বের করতে পারবো? হ্যাঁ, এটা একটা টেকনিক প্রয়োগ করে তোমরা বের করতে পারবে। এই অঙ্কটি খুবই সহজ। যেমন ধরো এখানে 28, আমি ভাবলাম যে 28টা দেয়া নেই, তাহলে আমি কিভাবে বের করব এখানে 28 এর ছকটা বলো তো? এখানে কত আছে, 68, দেয়া আছে কত, 40। 68 থেকে যখন 40 মাইনাস করব তাহলে 28 পেয়ে যাব। ঠিক আছে, আবার যদি এখানে ধরো 50 দেয়া নেই, 50 দেয়া না থাকলে আমরা কি করব, 68 থেকে 18 মাইনাস করলে আমরা 50 পেয়ে যাব। অনেক সময় পরীক্ষায় এই ধরনের ছক থাকবে এবং ছকের ক্ষেত্রে হয়তো 1-2টি সংখ্যা এরকম সংখ্যা মিসিং থাকবে, তখন আমরা এটি এই সূত্রের মাধ্যমে বা এই টেকনিক প্রয়োগ করে আমরা সেটি বের করে ফেলতে পারবো।
ঠিক আছে, অথবা এই ঘরটিতে কলামের ঘরটিতে 46 নাই, তাহলে আমরা বের করতে পারবো না। এক্ষেত্রেও এটা বের করতে পারবো, কিন্তু 136 থেকে 90 মাইনাস করলেই এটি 46 চলে আসবে, যদি মোট সংখ্যা তোমাদের দেয়া থাকতে কোনো অঙ্কের ক্ষেত্রে দেয়া থাকে। তাহলে এই ছকের যে কোনো একটি জিনিস যদি না থাকে, তাহলে অপর জিনিস থেকে যোগ বা বিয়োগ করে আমরা সহজে এটি বের করতে পারবো। তাহলে আশা করছি যে এই ছকটা তোমরা সহজেই বুঝতে পেরেছ, এবং এটি যদি অন্যভাবেও দেয়া থাকে তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন চলো পরবর্তী ধাপে আমরা যাই। আমরা যেহেতু ও এর মান পেয়েছি, এখন আমরা প্রত্যাশিত ই এর মান বের করব। প্রত্যাশিত ই এর মান বের করার একটি সূত্র রয়েছে, সেই সূত্রটি হচ্ছে আর ইন্টু সি ডিভাইডেড এন, অর্থাৎ রো ইন্টু কলাম ডিভাইডেড কি টোটাল সংখ্যা। ঠিক আছে, টোটাল, তার মানে কি রো ইন্টু কলাম ডিভাইডেড টোটাল। ঠিক আছে, তাহলে এখানে আর ইন্টু সি ডিভাইডেড এন। এই যে দেখো, এখন এক্ষেত্রে আমরা একটি ব্যাপার করে নিব। ছকের ক্ষেত্রে করে নিব কি, দেখো এক্ষেত্রে এখানে দেখো এই ছকের ক্ষেত্রে এই যে এখানে ও এর ক্ষেত্রে 1 1 1 2 2 1 2 2 দেয়া আছে। এগুলির মানে কি C1 C2 R1 R2, এগুলি কি তোমরা বুঝতে পেরেছো? যেগুলি কি, এগুলি আমাদের সুবিধার জন্য যেন অঙ্ক ভুল না হয়, সেজন্য আমরা এই বিষয়টি নিজেরাই করে নিব। কিভাবে করে নিব দেখো, এক্ষেত্রে দেখো এই যে এখানে R1 ইন্টু C1 ডিভাইডেড N, তাহলে R1 ইন্টু C1, এখানে 1 1টা কীভাবে আসছে দেখো, এই যে আমি পূর্বে চলে যাই, এই যে এখানে দেখো এই যে প্রথমে আমরা রোটা বের করলাম, রো এর টোটালের ক্ষেত্রে দেখো কি হয়েছে, এখানে আমরা 1 1 দিয়েছি 11, 1 2 12 দিয়েছি। এখানে 1 1 মানে কি, এটা রো এরও 1 কলামের 1, কারণ এটা এই যে কলামের ঘরে প্রথম এবং রো এর ঘরেও প্রথম, এই জন্য 1 1 দিয়েছি। আবার দেখো এই ক্ষেত্রে 1 2, তার মানে এটা কি, এখানে রো 1 কিন্তু কলাম 2। ঠিক আছে, দেখো এটা রো এর 1 এর ঘর না, এই জন্য রো বরাবরই 1 থাকবে। আর কলামের ক্ষেত্রে কি, এখানে 1, দেখো 1 এবং কলাম এখানে কি দুইটা কলামে 2। আবার অনুরূপভাবে যখন আমরা এই ঘরটিতে যাব, দেখো 2 1 2 2, মানে কি এক্ষেত্রে হচ্ছে রো, আমরা যদি রো এর ক্ষেত্রে ধরি তাহলে রো এই যে 1 এটা 2 না, তাহলে রো 2, এখানেও রো 2, কিন্তু এখানে কিন্তু কলাম 1, কারণ কলাম এই যে 1 নাম্বার ঘরে আছে, আর এখানে কলাম 2। তোমরা কি বুঝতে পেরেছো? আরেকবার বুঝিয়ে দিচ্ছি, আসলে বিষয়টি খুবই সহজ। যদি এরকম আমি অনলাইনের মাধ্যমে না নিয়ে যদি তোমাদের বোর্ডে সরাসরি তোমরা ক্লাসে উপস্থিত থাকতে, তাহলে হয়তো সহজেই বুঝতে পারতে। যাই হোক, এখন আমরা এই যে এই অনলাইনের মাধ্যমে নিচ্ছি, এখন বিষয়টা হচ্ছে যে এটা তোমাদের বুঝতে একটু কষ্ট হবে, তারপরে বেশি সমস্যা হলে আমি তোমাদেরকে বিষয়টি আবারও বুঝিয়ে দিব। আমি আরেকবার বলছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। এখানে 1 1 হচ্ছে, দেখো এটা কি, এটা পুরাটা কি, এখানে যদি আমরা রো ধরি তাহলে রো 1 না, এটা দেখো রো এর 1 এখানে আছে, তাহলে রো যদি 1 হয় তাহলে এখানে রো দেখো প্রথম ঘরটা 1, এখানেও কিন্তু প্রথম ঘরটা 1, রো এর 1। কিন্তু কলামের ক্ষেত্রে যদি আমরা যাই, কলাম এইটা 1 এটা 2, তাহলে এই ঘরটাতে কলাম দেখো 1, আর এই ঘরটাতে কলাম কি 2। অনুরূপভাবে যদি আমরা এই ঘরে যাই তাহলে এটা কি রো 2 না, রো 2 এর ঘর, তাহলে এই যে দেখো রো 2 রো 2। আবার কলামের ক্ষেত্রে যদি যাই, কলাম 1, এই যে এখানে কলাম 2, কারণ এটা 2 এর ঘর। তাহলে দেখো এই যে এই ক্ষেত্রে টোটালটা কি আসছে, R1 রো 1, আর এটা হচ্ছে R2 মানে রো 2। এখানে হচ্ছে কলাম 1 C1, আর এখানে হচ্ছে কলাম 2 C2। ঠিক আছে, টোটাল হচ্ছে n। তাহলে আমাদের দেখো পর্যবেক্ষিত মানের পরে আমরা প্রত্যাশিত মানটা কি পাচ্ছি, দেখো E1, আমরা E1 1 যখন বের করব, তার মানে কি E1 1 এর ক্ষেত্রে দেখো রো 1 কলামও 1 n2, তাহলে রো 1 এবং কলাম 1 কত দেখো তো, এখানে রো 1 কত 40। ঠিক আছে, রো 1 কত 40। এখন যদি আমরা কলাম 1 ধরি তাহলে কত হবে, এই যে দেখো মানটা এখানে দেখো, আমি আবার একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই যে
এখানে যদি R1 এবং C1 আমরা ধরতে যাই তাহলে R1 কত, এখানে দেখো R1 কত 68 ইন্টু 90, R1 C1। এক্ষেত্রে দেখো এই যে টোটাল এই যে 40 এবং 28 যোগ করে কত হচ্ছে R1 হচ্ছে, আবার 50 18 যোগ করে হচ্ছে R2, আবার এই যে 40 এবং 50 যোগ করে হচ্ছে C1, আবার 28 18 যোগ করে হচ্ছে C2। তাহলে দেখো এই যে E11 এর ক্ষেত্রে R1 ইন্টু C1 ডিভাইডেড N। তাহলে এখন যাও R1 এর ক্ষেত্রে যাও, দেখো R1 কত 68, C1 কত 90। তাহলে আমরা এখানে কি লিখতে পারি 60 ইন্টু 90 ডিভাইডেড 136 মানে N। অনুরূপভাবে আমি যদি এখানে E12 বের করি, দেখো এই যে E12, তাহলে E12 এর ক্ষেত্রে কি R1 C2, দেখো এই যে R1 C2, তাহলে R1 কত হবে 68, C2 কত 46 136, দেখো তো ঠিক আছে কিনা, এই যে 68 ইন্টু 46 136। আবার E21, এই যে আমরা E21 এর ঘরে চলে গেলাম, তাহলে এক্ষেত্রে কি দেখো E21 এর ক্ষেত্রে আমাদের কলাম কি হচ্ছে, কলাম মানে রো হচ্ছে 2, তার মানে 68, আবার কত হচ্ছে এখানে আর কলাম হচ্ছে 90, তাহলে 68 ইন্টু 90 ডিভাইডেড 136, দেখো তো এই যে 68 ইন্টু 90 ডিভাইডেড 136 হয়েছে। আচ্ছা, তাহলে E2টা কত হবে, দেখো E2 বের করো, এই যে E22, তাহলে E2টা আমরা কি বের করব, E2 মানে এখানে কলামও 2 রো 2, তার মানে কলাম 2 কত 68, রো 2 কত 46, ঠিক আছে। তাহলে 68 ইন্টু 46 ডিভাইডেড 136, এই যে দেখো 68 ইন্টু 46 ডিভাইডেড 136, এই হচ্ছে 23। ক্যালকুলেশন করে E11 হচ্ছে 45, E12 হচ্ছে 23, E21 হচ্ছে 45, E22 হচ্ছে 23। এখন আমরা পর্যবেক্ষিত মানের সাথে প্রত্যাশিত মানের তুলনা দেখিয়ে যে সারণীটা তৈরি করা হলো সেটি বুঝিয়ে দিব। তাহলে ও এর মান আমরা প্রত্যেকটা মানে এখানে লিখে নিব 40 28 50 18, এটি কিসের মান বলো তো, এই যে এই মানগুলি 40 28 50 18, বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে প্রতিটি ক্ষেত্রেই দেখো ই এর মান কি বের হয়েছে, ই এর মান 45, এই যে 45, এরপরে কত বের হয়েছে দেখো 23, এই যে 23, এরপরে কত বের হয়েছে 45, এই যে 45, এরপরে বের হয়েছে 23, এই যে 23। এখন ও মাইনাস ই স্কয়ার, তার মানে হচ্ছে এই যে ও মাইনাস ই মানে এই ও এর সংখ্যা থেকে এই ই এর সংখ্যা মাইনাস করে এটাকে বর্গ করতে হবে। তাহলে 40 থেকে 45কে মাইনাস করলে হচ্ছে 5, 5কে বর্গ করলে 25। অনুরূপভাবে 28 থেকে 23কে বিয়োগ করলে হচ্ছে 5, এবং এই 5কে বর্গ করলে 25। আবার 50 থেকে 45কে বিয়োগ করলে হচ্ছে 5, এই 5কে বর্গ করলে 25। আবার 18 থেকে 23কে বিয়োগ করলে হচ্ছে 5, এই 5কে বর্গ করলে 25। তাহলে আমরা ও মাইনাস ই স্কোয়ার পেয়ে গিয়েছি। এখন আবার ও মাইনাস ই স্কোয়ারকে আমরা ই দিয়ে ভাগ করব, অর্থাৎ এই যে এই স্কোয়ারটাকে আমরা ই দিয়ে ভাগ করব, অর্থাৎ এই যে মানটা আমরা পেলাম এই মানটাকে আবার 45 দিয়ে ভাগ করব, অর্থাৎ 25কে আমরা 45 দিয়ে ভাগ করব। 25কে 45 দিয়ে ভাগ করলে এখানে আসবে 0.555। অনুরূপভাবে 23কে 25কে যদি 23 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে 1.087। আবার 25কে 45 দিয়ে ভাগ করলে 0.555 আসছে। আবার এখানে 25কে 23 দিয়ে ভাগ করলে 1.087 এসেছে। এখন এই প্রত্যেকটা সংখ্যাকে যদি আমরা যোগ করি, যোগ করলেই আমরা মানটা পেয়ে যাবো। যে মানটা কি পেয়েছি 3.284, 3.284। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই অঙ্কটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এখন চলো আমরা ডিসিশনে চলে যাই। যেহেতু আমরা এই মানটি আমরা পেয়ে গিয়েছি, কাই বর্গের মান কি পেয়েছি,
কায় বর্গের মান পেয়েছি 3.284। তাহলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেখো, এখন আমরা যখন সিদ্ধান্ত গ্রহণ বা ডিসিশন মেকিংয়ে যাব তাহলে কি করব দেখো, 5% সংশয় মাত্রায় এক স্বাধীনতার মাত্রার জন্য দ্বিপ্রান্তিক যাচাই পদ্ধতিতে কায় বর্গ যাচাইয়ের টেবিল মান হবে 3.84। 3.84। কিন্তু নির্ণীত মান মানে যে মানটা আমরা পেয়েছি সেটা কত, 3.284, যা টেবিল মানের চেয়ে ছোট। ঠিক আছে, আমরা যে মানটা পেয়েছি সেটা টেবিল মানের চেয়ে ছোট। তাহলে কি করা হবে, এক্ষেত্রে নাস্তি প্রকল্পটি গ্রহণ করা হবে। নাস্তি প্রকল্পটি গ্রহণ করা মানে হচ্ছে যে শিক্ষার সাথে দক্ষতার কোনো পার্থক্য নেই। এক্ষেত্রে আবার আরেকটি উত্তরও দেখিয়ে দিয়েছি আমি, দেখো আবার 1% সংশয় মাত্রায় এক স্বাধীনতার মাত্রার জন্য দ্বিপ্রান্তিক যাচাইয়ের জন্য কায় বর্গের টেবিল মান হবে 6.635। এটি কি, এই যে আমরা যেই মান পেয়েছি সেই টেবিল মানের চেয়ে কি এটি কি ছোট, টেবিল যে মানটি আমরা পেয়েছি সেই টেবিল মানের চেয়ে বড়। এই ক্ষেত্রে সুতরাং নাস্তি প্রকল্পটি গ্রহণ করা হলো। এই ক্ষেত্রে আমরা এই মানটি আমরা ধরবো না। 1%, আমি আবারও বলেছি 1% ধরবো না, এইটুকু তোমরা বাদ দিয়ে চিন্তা করবে, এই অংশটুকু আমরা নিব। তাহলে কি নিব দেখো, 5% বা 0.05 সংশয় মাত্রায় এক স্বাধীনতার মাত্রার ক্ষেত্রে আমরা দ্বিপ্রান্তিক যাচাইয়ের ক্ষেত্রে কায় বর্গের টেবিল মানে আমরা পেয়েছি 3.84, যা কি, যা আমরা যেই মানটা পেয়েছি সেই মানটা টেবিল মানের চেয়ে ছোট, যার ফলে আমাদের কি হবে, নাস্তি প্রকল্প সেই জায়গায় কি হবে, বর্জন করা হবে। মানে বর্জন না গ্রহণ করা হবে, হ্যাঁ নাস্তি প্রকল্প গ্রহণ করা হবে এবং বিকল্প প্রকল্পকে বর্জন করা হবে। এবং এক্ষেত্রেও একই জিনিস, আমরা টেবিল মান এটি পেয়েছি, যা আমরা যে পেয়েছি ক্যালকুলেশন মানের চেয়ে কি টেবিল মানটা বড়, ক্যালকুলেশন মানটা ছোট, অতএব সেক্ষেত্রে আমরা নাস্তি প্রকল্পটি গ্রহণ করব, অর্থাৎ এক্ষেত্রে বিকল্প প্রকল্পটি বর্জন করব। তার মানে দেখবো যে শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক নেই। তবে প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, তোমরা পরীক্ষার ক্ষেত্রে যে কাজটি করবে সেটি হচ্ছে 5% যদি দেয়া না থাকে তাহলে মানে সব সময় আমরা 5% ধরে অঙ্কটা করব, আলফা সমান সমান 5% ধরে অঙ্কটি করব। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা 1% এবং 5% দুটি থেকেই দেখানো হলো, যে দুটি থেকেই দেখা গেল কি আমাদের ক্যালকুলেশন মানটা টেবিল মানের চেয়ে ছোট, যার ফলে আমাদের কি হচ্ছে, H0 বা নাস্তি প্রকল্প গ্রহণ করা হবে এবং বিকল্প প্রকল্প বা H1 বর্জন করা হবে। তাহলে এক্ষেত্রে যদি নাস্তি প্রকল্প গ্রহণ করা হয় তাহলে দেখা গেছে যে শিক্ষার সাথে দক্ষতার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এক্ষেত্রে দেখো যে আরেকটি অঙ্ক যদি এরকমভাবে থাকে, সেই অঙ্কটির ক্ষেত্রে আমরা কি করব দেখো, একটি প্রতিষ্ঠানে কর্মরত 150 জন কর্মচারীর মধ্যে 90 জন প্রশিক্ষণপ্রাপ্ত একটি দক্ষতার অভিক্ষার ফলাফলের ভিত্তিতে 50 জনকে বরখাস্ত করা হলো, তার মধ্যে 20 জন প্রশিক্ষণপ্রাপ্ত। এই তথ্যকে সারণীতে সাজাও এবং প্রশিক্ষণের সাথে দক্ষতার সম্পর্ক নির্ণয় করো। আবার এখানে আলফার মান 0.01 মাত্রায় যাচাই করো দেয়া আছে। আচ্ছা এর আগে যদি টেবিল মানের ক্ষেত্রে যাই, আমি আরেকটু বলে নিই। টেবিল মানের ক্ষেত্রে গেলে কায় বর্গের ক্ষেত্রে কায় টেবিল রয়েছে এবং টেবিল মানের সাথে তোমরা এটা দেখতে পারবে। আচ্ছা দ্বিতীয় অঙ্কটি করানোর পূর্বে আমি টেবিল মানটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো টেবিল মান, আলফা কত ছিল আমাদের, ডিএফ ছিল 1, কারণ r-1 ইন্টু c-1, আমরা 2 বিয়োগ 1 মানে গুণন আবার 2 বিয়োগ 1 সমান সমান একই ছিল। তাহলে এক্ষেত্রে আলফার মান যদি আমরা ধরি, দেখো এই যে আলফার মান আমরা 0.0, এই যে 0.05, তাহলে 3.84। ঠিক আছে, ডিএফ কত 1 এবং আলফার মান কি ছিল, এই যে দশমিক, এই যে দেখো এটা বুঝতে পেরেছো, 0.05, তাহলে এটার মান হচ্ছে 3.84। এভাবে আমরা টেবিল মান থেকে কাই টেবিল বা সি টেবিল, যেটাকে মানে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন বা সি টেবিল থেকে আমরা এটি মান বের করে নিতে পারবো। আচ্ছা এখন আবার আমরা একটু দ্বিতীয় আরেকটি নিয়ম, যে নিয়মে এই অঙ্কটি এভাবেও আসতে পারে যে কথার মাধ্যমে, যে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছক না দিয়ে
যে 150 জন কর্মচারীর মধ্যে 90 জন প্রশিক্ষণ প্রাপ্ত একটি দক্ষতা অভিক্ষার ফলাফলের ভিত্তিতে 50 জনকে বরখাস্ত করা হলো, তার মধ্যে 20 জন প্রশিক্ষণ প্রাপ্ত ছিল। এই তথ্য সারণীতে সাজাও এবং প্রশিক্ষণের মাত্রা দক্ষতার সাথে যেটা নির্ণয় করা আলফা সমান সমান 0.01, আলফার মান কি ছিল 0.01 মাত্রায় যাচাই করো। এক্ষেত্রে দেখো প্রকল্প ঠিক একইভাবে পরিসংখ্যানিক যাচাইটা বহুবার করে এসেছো আগে, যথার্থতার মাত্রাও একই, সংশয় মান এবং তথ্যজ মান। এক্ষেত্রে সংশয় মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব এবং ডিএফটা কিভাবে নির্ণয় করবো আগে দেখেছো। আমরা এখন অঙ্কটায় চলে যাই, যে এরকম ভাবে থাকলে তখন আমরা বাকি সব জিনিসগুলি কিন্তু ঠিকই থাকবে। এক্ষেত্রে পরিবর্তন কি হবে, একটা ছকের মাধ্যমে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, এটিও কিন্তু আমাদের কায়বর্গ হবে। অর্থাৎ এই কায়বর্গের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো একটি টেবিল আমরা করে নিব। তাহলে টেবিলটা দেখো কিভাবে করব। এই যে দেখো নিচে সারণীতে পর্যবেক্ষিত ও এর মান, এখানে কি বলছে, দক্ষ কর্মী, অদক্ষ কর্মী, প্রশিক্ষণ প্রাপ্ত, প্রশিক্ষণবিহীন। একটু প্রশ্নটা বারবার দেখতে হবে। এক্ষেত্রে দেখো একটি প্রতিষ্ঠানে কর্মরত 150 জন কর্মচারী, তার মানে টোটাল যে মানটা সেই মানটা আমরা জেনে গেছি, সেই মানটা কত 150। তাহলে ছকের প্রথমেই আমরা এন সংখ্যাটা বের করে ফেলবো, এন কত 150, ছকটা তৈরি করে নিয়ে। এবং যেহেতু এখানে দেখো বলাই আছে যে প্রশিক্ষণ প্রাপ্ত এবং দক্ষতার, তার মানে প্রশিক্ষণ প্রাপ্ত, অপ্রশিক্ষণ প্রাপ্ত, দক্ষ এবং অদক্ষ। তার মানে কি হচ্ছে, এই ক্ষেত্রে কলামের ক্ষেত্রে দুইটি এবং রোয়ের ক্ষেত্রে দুইটি দলেই রয়েছে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা যদি প্রশিক্ষণ প্রাপ্ত, প্রশিক্ষণবিহীন, দক্ষ, অদক্ষ আমরা ঠিক করে নিলাম। আচ্ছা, এখন এক্ষেত্রে দেখো টোটাল পেয়েছি এবং কি বলা আছে এখানে, কর্মচারীর মধ্যে 90 জন প্রশিক্ষণ প্রাপ্ত, 90 জন কি ছিল, প্রশিক্ষণ প্রাপ্ত ছিল। একটি দক্ষতা অভিক্ষার ফলাফলের ভিত্তিতে 50 জনকে বরখাস্ত করা হলো। বরখাস্ত করেছে কয়জনকে, 50 জনকে, তার মধ্যে 20 জন প্রশিক্ষণ প্রাপ্ত ছিল। তাহলে প্রশিক্ষণ প্রাপ্ত 90 জন এবং এখানে কত, প্রশিক্ষণ প্রাপ্ত 20 জন যাদেরকে বরখাস্ত করা হয়েছে। তাহলে প্রশিক্ষণ প্রাপ্তর ক্ষেত্রে আমরা 90 জন, এই যে 70 এবং 20 জনকে কি করা হচ্ছিল, যে বরখাস্ত 50 জন করেছে তার ভিতরে প্রশিক্ষণ প্রাপ্ত ছিল 20 জন। তাহলে এই যে টোটাল প্রশিক্ষণ প্রাপ্ত কতজন, 90 জন। কিভাবে বের করলাম, প্রশিক্ষণ প্রাপ্ত 90 জন ছিল, তার ভিতরে 20 জন প্রশিক্ষণ প্রাপ্তকে বের করে দেওয়া হয়েছিল, তার মানে বাকি ছিল কত, 70, মাইনাস করে আমরা এই যে 70 ছকে বসিয়ে নিয়েছি। আশা করছি এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন দেখো এক্ষেত্রে যেহেতু আমরা প্রশিক্ষণ প্রাপ্ত এবং দক্ষ পেয়েছি, অদক্ষ পেয়েছি 20% এবং 90 টোটাল পেয়েছি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এক্ষেত্রে যেহেতু 50 জনকে বরখাস্ত করা হলো, তার মধ্যে 20 জন প্রশিক্ষণ প্রাপ্ত ছিল। 150 জন কর্মচারীর ভেতরে 90 জন প্রশিক্ষণ প্রাপ্ত এবং একটি দক্ষতার অভিক্ষার ফলাফলের ভিত্তিতে কি করলো, 50 জনকে বরখাস্ত করলো, যার ভিতরে 20 জন ছিল প্রশিক্ষণ প্রাপ্ত। তাহলে আমরা এখানে প্রশিক্ষণবিহীন মানটা আমরা কিভাবে পাবো, দেখো 50 জনকে যেহেতু বরখাস্ত করেছে, 50 জনকে কি করেছে, বরখাস্ত করেছে এবং তার ভিতরে 20 জন কি ছিল, যে বরখাস্ত করেছে তার ভিতরে 20 জন ছিল প্রশিক্ষণ প্রাপ্ত। তাহলে 50 জনের ভিতর থেকে যদি আমরা 20 জনকে বাদ দিই, তাহলে অপ্রশিক্ষণপ্রাপ্ত কতজন ছিল, 30 জন। ঠিক আছে, তাহলে 30 জন যদি অপ্রশিক্ষণপ্রাপ্ত পেয়ে যায় এবং টোটাল আমরা 60 পেয়ে যাই, তাহলে দেখো এই 30 থেকে 60 মাইনাস করলে কিন্তু আবার 30 চলে আসে। আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। অঙ্কটি যদি এভাবেও থাকে তোমরা সহজেই পারবে। তার মানে কি 150 জন টোটাল লোক ছিল, তার ভেতরে প্রশিক্ষণ প্রাপ্ত ছিল 90 জন। 90 জনের ভিতরে একটি অভিক্ষার মাধ্যমে এর ভেতর থেকে 50 জনকে কি করা হয়েছিল, বহিষ্কার করা হয়েছিল, যার ভিতরে 20 জন ছিল প্রশিক্ষণ প্রাপ্ত। তাহলে এক্ষেত্রে টোটাল মানটা আমরা 150 পেয়ে গেছি এবং প্রশিক্ষণ প্রাপ্ত ছিল 90 জন। 90 জনের ভেতরে কি 20 জনকে বের করে দেওয়া হয়েছিল, যার ভিতরে যারা ছিল কি 20 জনকে বের করে দিয়েছে তারা ছিল প্রশিক্ষণ প্রাপ্ত। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এই 20টাকে মাইনাস করে দিই 90 থেকে, তাহলে কত, 70 জন দক্ষ ছিল আর অদক্ষ ছিল 20 জন, কিন্তু এই 20 জন প্রশিক্ষণ প্রাপ্ত ছিল আবার। আচ্ছা, এরপরে দেখো এই যে টোটাল এর ভিতরে আমরা 50 জনকে কি বের করে দিয়েছিল যারা অপ্রশিক্ষণ প্রাপ্ত ছিল। তাহলে 50 জনকে যদি বের করে দেয়, তাহলে 50 জনের ভেতরে এখানে দক্ষ আবার কত ছিল, 20 জন। তাহলে 50 জন থেকে 20 জন বাদ দিলে আমরা কত পাচ্ছি, প্রশিক্ষণবিহীন 30 জন দক্ষ পাচ্ছি।
এক্ষেত্রে 30 জন দক্ষ এবং এক্ষেত্রে কি আবার 30 জন অদক্ষ। ঠিক আছে, এই টোটাল এই মানটা এভাবে বসিয়ে আমাদের করে নিতে হবে। এরপরে যথারীতি আগে নিয়মেই তোমাদের করতে হবে, এই যে E1 এখানে আগেই দিয়ে নিবে, এই যে রো যেহেতু দুইটা রো দুইটা কলাম, তাহলে 1 1 রো 1, এটা হচ্ছে রো 1 কলাম 1, রো 1 কলাম 2, এখানে হচ্ছে রো 2 কলাম 1, এখানে রো 2 কলাম 2, এখানে হচ্ছে কলাম 1, এখানে হচ্ছে কলাম 2, এখানে হচ্ছে রো 1 রো 2। অনুরূপভাবে আগের মতো বসিয়ে এই অঙ্কটি করে নিব। যেমন এই যে দেখো E11 R1 ইন্টু C1 ডিভাইডেড n, আমরা এই সংখ্যাগুলি বসিয়ে নিলাম। অনুরূপভাবে E12 R1 ইন্টু C2, আমরা R1 C2 বসিয়ে টোটালটা বসিয়ে নিলাম। আবার E21 R2 C1 ইন্টু C1 এবং টোটাল n আমরা বসিয়ে নিয়ে এটা বের করে নিলাম। আবার E22 R2 ইন্টু C2 n টোটালটা দিয়ে আমরা বসিয়ে নিলাম। এই যে এইভাবে আমরা টোটাল অঙ্কটি কি করলাম, এক্ষেত্রে করে ফেললাম। এবং এখানে দেখো এই যে মানের ক্ষেত্রেও আমরা ও এর মান বসিয়ে নিলাম এবং ই এর মানটাও আমরা কি ওখান থেকে বসিয়ে নিলাম। এরপরে ও মাইনাস ই, অর্থাৎ এখানে এই মানটি থেকে এই মানটি বিয়োগ করে সেটিকে আমরা বর্গ করে নিলাম এবং বর্গ করার পর সেটিকে আবার ই এর মান দিয়ে ভাগ করে নিলাম। ভাগ করে টোটালটা যোগ করলাম, যোগ করে আমরা ফলাফল পেলাম 12.5। অর্থাৎ এক্ষেত্রে আমাদের কায় বর্গ যাচাইয়ের মানটি বা কায়ের মানটি হচ্ছে, কায় বর্গের মান হচ্ছে 12.5। তাহলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি দেখো, টেবিল মানের ক্ষেত্রে আবার 1% সংশয় মাত্রায় 1 ডিএফ এর জন্য প্রান্তিক যাচাই, কায় বর্গের টেবিল মান হচ্ছে 6.64। কেন এটা 1%, 1%-এর জন্য, কিন্তু সেটা কি নির্ণীত মান 12.5 যা টেবিল মানের চেয়ে বড়। সুতরাং নাস্তি প্রকল্পটি এক্ষেত্রে বাতিল করা হবে, অর্থাৎ প্রশিক্ষণের সাথে দক্ষতার সম্পর্ক আছে। যেহেতু নাস্তি প্রকল্প বা H0-কে কি করব, বর্জন করব, তাহলে H1-কে অ্যাকসেপ্টেড করতে হবে, মানে H1-কে গ্রহণ করতে হবে। H1-কে গ্রহণ করার মানে হচ্ছে প্রশিক্ষণের সাথে দক্ষতার সম্পর্ক রয়েছে। তাহলে এক্ষেত্রে আমি একটু পূর্বে চলে যাই। দেখো এক্ষেত্রে আমরা যখন ডিএফটা বের করেছিলাম, ডিএফ কত 1, আর এখানে ডিএফ 1 আমরা পেয়েছি এবং আলফা 1% ধরে আমাদের দেখো টেবিল মানটা কিভাবে আমরা বের করব। এক্ষেত্রে ডিএফ হচ্ছে 1 এবং 1 এর ক্ষেত্রে দেখো এই যে আলফার ক্ষেত্রে পয়েন্ট, এই যে 0 মানে 0.01 এর ক্ষেত্রে 6.64। এই যে দেখো এখানে মান আমরা কি পেয়েছি, এই যে 6.64। অর্থাৎ এক্ষেত্রে যদি টেবিল মানের চেয়ে ক্যালকুলেশন মান ছোট হয়, টেবিল মানের চেয়ে ক্যালকুলেশন মান ছোট হলে H0 বর্জন করা হবে। আর টেবিল মানের চেয়ে ক্যালকুলেশন মান যদি বড় হয় তাহলে কি, আমি আবারও বলছি, H0 বা নাস্তি প্রকল্প যদি টেবিল মানের চেয়ে কি হয়, বড় হয়, অর্থাৎ যদি আমরা যেই মানটি আমরা পেয়েছি, অর্থাৎ ক্যালকুলেশন মানটি যা পেয়েছি তা যদি টেবিল মানের চেয়ে বড় হয়, তাহলে আমাদের কি হবে, সেক্ষেত্রে আমাদের নাস্তি প্রকল্পটি বর্জন হবে। আর টেবিল মানের চেয়ে যদি ক্যালকুলেশন মান ছোট হয়, তাহলে সেক্ষেত্রে নাস্তি প্রকল্পটি গ্রহণ করা হবে। তার মানে আমরা যদি ক্যালকুলেশন মানটা ছোট হলে, টেবিল মানের চেয়ে ছোট হলে কি করতে হবে, নাস্তি প্রকল্প গ্রহণীয় হবে। এবং আর যদি আমাদের ক্যালকুলেশন মানটা বড় হয় টেবিল মানের চেয়ে, তাহলে নাস্তি প্রকল্পকে কি করতে হবে, সেক্ষেত্রে বর্জন করতে হবে। তখন সেক্ষেত্রে H1-কে গ্রহণ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো তো কি হয়েছে, টেবিল মানটা, এই যে ক্যালকুলেশন মানটা টেবিল মানের চেয়ে কি বড়, তাই আমরা H0-কে কি করলাম, H0-কে বর্জন করে H1-কে অ্যাকসেপ্টেড করলাম, H1-কে গ্রহণ করলাম। অতএব এক্ষেত্রে প্রশিক্ষণের সাথে দক্ষতার সম্পর্ক রয়েছে। দেখো H1-এর ক্ষেত্রে H1-টা কি, H1-টা হচ্ছে দেখো এই যে H1 গ্রহণ করলাম, প্রশিক্ষণের সাথে দক্ষতার সম্পর্ক আছে। আমি আবারও বলছি, একটু মনোযোগ দিয়ে শোনো, যদি ক্যালকুলেশন মান টেবিল মানের চেয়ে ছোট হয় তাহলে সেক্ষেত্রে কি H0 গ্রহণীয় হবে। আর ক্যালকুলেশন মান যদি টেবিল মানের চেয়ে বড় হয় তাহলে H0 বর্জনীয় হবে, H1 অ্যাকসেপ্টেড হবে। যেটা এখানে হয়েছে, এই অঙ্কের ক্ষেত্রে হয়েছে H0
বর্জনীয় হয়েছে, H1 অ্যাকসেপ্টেড হয়েছে, অর্থাৎ প্রশিক্ষণের সাথে দক্ষতার সম্পর্ক আছে। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই কায় বর্গটা ভালোভাবে বুঝতে পেরেছো এবং দুই নিয়মে যে নিয়মেই আসুক তোমরা সহজেই সেটি বুঝতে পারবে। তাহলে আমরা আরেকটি অপরামাত্রিক অভিক্ষা যার নাম হচ্ছে কায় বর্গ যাচাই বা কায় স্কয়ার টেস্ট আমরা বুঝে নিয়েছি। তোমরা নিয়মিত অঙ্কটি অনুশীলন করবে, অনুশীলনের মাধ্যমেই কেবল অঙ্কটা পরিপূর্ণভাবে তোমরা পারবে। এছাড়া যদি তোমরা অনুশীলন না করো তাহলে কিন্তু অঙ্কটি ঠিকমতো পারবে না। আর যদি কোনো সমস্যা হয় সেটি আমাকে জানাবে, আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।